গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পেরেছো যে কত রাত যেন আমি ঘুমোতে পারিনি। আর এই ঘুমোতে না পারার পিছনে কি কারণ রয়েছে সেটা না হয় তোমাদেরকে ব্লগে আমি আস্তে আস্তে করে বলবো। তাহলে আজকের এই ব্লগটা এরকম একটা চোখ মুখের অবস্থা নেই, তাহলে আগে শুরু করে দিই, না হলে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এমনিতেও আমি অনেক দিন হলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই বেশি কথা না বলে আগে ব্লগটাকে শুরু করে দিই। এখন সকাল 10:30টার মতো বাজে, আর আমি এসেছি এই মাত্রই হসপিটাল থেকে আসার পরেই কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, এবং স্নান সেরে সবার আগে আমি এসেছি কিন্তু ব্যালকানিতে। আর এমনিতেও তোমরা জানো যে আমি মাঝে মধ্যেই ব্যালকানিতে আসি। আর এই অনেক দিন ধরেই কিন্তু এই পুচকুটার সাথে খেলাধুলা করা হয়নি, তাই ভাবলাম যখনই আমি ব্যালকনিতে আসি তখনই যেন এই পুচকুটাকে নিয়ে আমি ব্যালকনিতে আসবো, ওর সাথে খেলাও হয়ে যাবে। আর আমার পুরনো স্মৃতির মধ্যে তোমরা হয়তো দেখেওছো যে আমি আমার বড় অ্যাটামকে নিয়ে এখানে আসতাম। শুধুমাত্র যে আমি নিয়ে আসতাম তা একদমই না, ও আমার সাথে সাথেই চলে আসতো, আমি যেখানে যাব সেখানে সাথে সাথে ও চলে যেত। ঠিক সেরকমই একটা একেও অভ্যেস করছি, যেন সেও যেন আমার পেছন পেছন ঘুরে, আর আমি সব কিছু যেন আবার নতুন করে শুরু করতে পারি। এদিকে স্নান করার পরই আমি মাকে বলেছিলাম যে মা আমার জন্য একটুখানি মুড়ি বের করে রাখো, সাথে একটু চানাচুর দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। এদিকে মা দেখছে ঝালমুড়ির মতো করে বেশ সুন্দর একটু মুড়ি মেখে দিয়েছে, সাথে আলাদা করে একটুখানি ঘুগনি আর একটুখানি হাতে বানানো মিষ্টিও দিয়েছে। সত্যি বলতে সকালবেলার যদি জলখাবারে এরকম হয় তো তাহলে তো বেশ ভালো লাগে। আসলে কি বলো তো, আমি বাঁকুড়ার মেয়ে তো, তাই বাঁকুড়াতে না সকালবেলা জলখাবারটা ঠিক এরকমই হয়, সাথে একটা চপ অবশ্য থাকে। সেই চপটা যেহেতু এখানে পাওয়া যায় না, তাই আলাদা করে চপটা নিতে পারিনি। সত্যি বলতে বাঁকুড়ার মেয়ে যেহেতু বললাম, তো সেই কারণে খেতে কোনো রকমভাবেই অসুবিধা হয় না। আর এখন শুধুমাত্র খেয়ে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। এতদিন ধরে ব্লগ দিতে পারিনি, এর পিছনে একটা কারণ রয়েছে। 22 তারিখ রাত্রেবেলা, মানে সানডেতে, তো সানডের দিন অভিষেক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। তোমরা তো সকলেই জানো যে আমাদের বাড়িতে একজন সদস্য ছিল যার নাম অ্যাডাম। তাকে আমরা কিছুদিন আগেই হারিয়ে ফেলেছি। আমরা মানুষেরা মাঝে মাঝে এমন এমন কাজ করে ফেলি যা করার নয়। আমরা কিছুদিন আগেই বাটারকে নিয়ে আসি শুধুমাত্র হৃদয়ের ভার কমানোর জন্য, কিন্তু হঠাৎ করেই অভিষেক অ্যাডামের কথা চিন্তা করতে করতে নিজের শরীর খারাপ করে বসে। শনিবার রাত থেকে অভিষেকের হাই ফিভার এবং লো বিপি। মেডিসিন নিয়ে থাকে, তারপরেও ঠিক হয় না। পার হয়ে যায় শনিবার এবং রবিবার আসে। সেই সময় আমরা ঠিক করলাম ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টরের কাছে নিয়ে গেলাম এবং ডক্টর বলে যে তাকে আমরা অ্যাডমিট করব। দেখি এই সময় তো ভীষণভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, ডেঙ্গু বা ডেঙ্গি যেটাই বলবে না কেন সেটা ছড়াচ্ছে, যার কারণে তাকে আমরা অ্যাডমিট করব। তো যাই হোক, ঠাকুরের দয়ায় কোনো রকমভাবে ডেঙ্গু বা ডেঙ্গি ধরা পড়েনি, মানে নেগেটিভ এসেছে। এইভাবে পার হয়ে যায় 4টে দিন। আর তার মাঝে আমি আর কোনো রকমভাবে ব্লগ করার মতো কোনো মানসিকতা ছিল না, তাই কোনো রকম ব্লগ করিনি। তবে যেহেতু আজকে তার ছুটির দিন, তাকে আনতে যাব, সেই কারণে আমি ভাবলাম কিছু একটা তার জন্য ঘর থেকেই বানিয়ে নিয়ে যাই। আসলে ডক্টর কোনো কিছুই খাওয়ার জন্য মানা করেনি। হ্যাঁ, একটু কয়েকদিন বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে, তবে এরকমভাবে বাড়িতে যদি কোনো খাবার বানিয়ে নিই তাহলে কোনো রকমভাবে অবস্থা কিছু প্রবলেম নেই। তো সেই জন্য ভাবলাম যে আমি একটুখানি ওর পছন্দ মতো এগরোল বানিয়ে নিই। তো সেই কারণেই এগরোলটাকেই বানিয়ে নিচ্ছি। আর যেহেতু বানাচ্ছি তখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই যে আমি কীভাবে এগরোলটাকে বানিয়ে নিই বাড়িতেই। তোমাদেরকে একটা কথা বলি, আশা করছি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে বাড়ির কোনো সদস্য যদি বাড়ির বাইরে থাকে তখন মনের অবস্থাটা একটা অন্যরকম হয়ে থাকে। যেরকমটা আমি খুব একটা বুঝতে পারিনি, যেহেতু আমি অভিষেকের সাথেই ছিলাম। আর তোমাদেরকে বলে রাখি যে আমি প্রতিদিনই ওখান থেকে যাওয়া আসা করছিলাম, মানে হসপিটাল থেকে যাওয়া আসা করছিলাম। হসপিটালের মধ্যে কেবিনের মধ্যে এমন একটা ব্যবস্থা করা ছিল যে পেশেন্টের সাথে পাশে একটা ছোট্ট বেড রাখা ছিল, সেই বেডের মধ্যে আমি ওখানে থাকতে পারবো সারাক্ষণ, এরকম একটা অবস্থা, মানে পেশেন্টের সাথে বাড়ির একজন থাকতে পারে। তো সেই কারণে আমি ছিলাম, আর আমি প্রতিদিন যাওয়া আসা করছিলাম। যাওয়া আসা করে স্নান টান করছিলাম, বাড়িতে এসে পরে খাওয়া দাওয়া করছিলাম, এবং খাওয়া দাওয়া করে যেটুখানি বাড়ির খাবার সিম্পল খাবার থাকে সেটা আমি নিয়ে যেতে পারতাম। যেহেতু বললাম ডাক্তার কোনো কিছুই খাবার জন্য মানা করেননি, বাড়ির খাবার একদম ভালোভাবেই খেতে বলেছে, কোনো রকম অসুবিধা নেই। ঠিক সেরকম অবস্থাতে আমি খাওয়া দাওয়া করে
ওর জন্য খাবার প্যাক করে নিয়ে যাচ্ছিলাম। আর হসপিটালে খাবার তো দিচ্ছেই দিচ্ছে, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করছিল না যে হসপিটালে খাবার খাওয়ার জন্য। ঠিক সেরকম অবস্থাতে আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, তাই মনের অবস্থাটা অতটাও আমার ভেঙে পড়েনি। কেন কি পুরোপুরি চোখে অবস্থায় মাকেও দেখছি, পুচকেটাকেও দেখে যাচ্ছি একবার, সাথে অভিষেককেও দেখছি, তাই অতটা মনের অবস্থা খুব একটা খারাপ যাচ্ছিল না। এখানে মা আর এই পুচকেটা একা পড়ে গিয়েছিল। তখনই মা বলছিল, আমি বুঝতে পারছি যে হ্যাঁ অভিষেকের শরীরটা এখন এই মুহূর্তে খারাপ, এবং সেই চিন্তা তো লেগে আছে, কিন্তু ঘরের মধ্যে তোমরা নেই, পুরো ঘরটা যেন শান্ত হয়ে গিয়েছে। ঠিক সেরকম একটা অবস্থা মায়ের মনের ওপর দিয়ে যাচ্ছিলো। তখনই মা আমাকে বলে উঠল যে পুচকেটা ছিল বলে অনেকটা আমার মনের মধ্যে শান্তি, যে হ্যাঁ পুচকেটা আমার সাথে আছে, আমি ঘরের মধ্যে একা নেই। ওই পুচকেটার সাথে খেলতে খেলতেই কখন আমার সময় পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো এই একটা ছোট্ট কারণ, যেটার কারণে আমরা পুচকেটাকে দ্বিতীয়বার আমরা নিয়ে এসেছি। এটা অনেকে হয়তো ভাবে যে নিয়ে চলে এলো, কেন নিয়ে এলো পুচকেটাকে, এখন তো অন্য কিছু চিন্তা ভাবনা করার কথা, পুচকেটাকে বড় করছে, এরকম অনেক ছোট ছোট কথা আমরা শুনতে পেয়েছি, যেটা আমার মনে হয়েছে যে ক্লিয়ার করে দেওয়া ভালো যে এই পুচকেটাকে নিয়ে আসার কারণটা কি। ঠিক এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এগরোলটা অর্ধেকটা তৈরি করা হয়েও গিয়েছে। যেহেতু এগরোল বানাতে বেশিক্ষণ সময় লাগে না, তাই হঠাৎ করেই ভাবলাম যে ওর জন্য একটুখানি এগরোল বানিয়েই নিয়ে যাই। তো সেই কারণে দেখো আমি এখন দুটো এগরোল বানিয়ে নিচ্ছি। যেহেতু ছুটি কখন হবে তো সেই মুহূর্তটা আমি ঠিক জানি না, তাই ভাবলাম এখন একটুখানি এগরোল বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই, তো যদি খিদে পেয়ে যায় তখন না হয় এগরোলটা খাওয়া যাবে। তো এগরোলটা আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি, দেখিয়ে তো দিচ্ছি, কিন্তু আটাটা আমি কীভাবে মেখেছিলাম সেটা একটু না হয় বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম মোটামুটি ওই পরিমাণ মতো ময়দা, 2 কাপের মতো, 2 কাপ ঠিক বলবো না, মোটামুটি 1.5 কাপের মতো আমি নিয়েছিলাম ময়দা। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি, আর সাথে লবণ আর একটুখানি রিফাইন অয়েল। ভালোভাবে একটুখানি মেখে নিয়েছি শুকনোভাবে, তারপর কিন্তু নর্মাল জল দিয়ে একটু নরম করে মেখে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো তার করতে করতে যখন দেখবো যে একদম নরম হয়ে গিয়েছে, সেরকম অবস্থাতে দুটো লেচি কেটে নিয়েছি। এবং একটু যখন আমরা বেলছিলাম তখন মনে রাখতে হবে আমাদের কিন্তু রুটিটাকে নর্মালভাবে রুটি বেললে চলবে না। তো সেরকমভাবে যদি তোমরা বেলতে চাও তাহলে বলবো লাচ্ছা পরোটা যেভাবে আমরা বেলে থাকি ঠিক সেরকমভাবেই আমাদেরকে বেলে নিতে হবে। তো মা প্রথমে পারছিল না বলে মাকে বলে দিলাম যে এইভাবে বানিয়ে দাও, তাহলে মা ঠিক সেরকমভাবেই করে দিয়েছিল। যেহেতু হাতে সময়টা অনেকটাই কম, তাই মা অনেকটা কাজে আমাকে হেল্প করে দিয়েছে, যেরকম সবজিগুলো কেটে দিয়েছে। সবজি বলতে সেরকম কিছু না, একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছে, সাথে একটুখানি দিয়ে দিয়েছিল শসা, লেবু আর সাথে কাঁচা লঙ্কা। এবার দেখো আমার এখানে রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু বাকি জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেব এগ রোলটাকে। তো এখানে দিচ্ছি সসের বোতল শেষ হয়ে গিয়েছে, নতুনটা খুলে নিলাম। তো এবার আমি কিন্তু ভিতরটার মধ্যে পুরটা দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ওপর থেকে সামান্য একটুখানি লেবু দেবো যাতে টকটক ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। মানে চেষ্টা করছি পুরোপুরি দোকানের মতো করে করার। আর এমনিতেও অভিষেক আমার হাতের এগরোল খেতে ভীষণভাবে ভালোবাসে, দোকানের থেকে কিনে খাওয়ার থেকে বেশি ভালোবাসে আমার হাতেরটাই। কেন কি আমি ওকে এইভাবে যেহেতু বানিয়ে দিই দোকানের মতো করি, তাই দোকানে গিয়ে খাওয়া একদমই সে পছন্দ করে না। আর আমি এখানে কাঁচা লঙ্কা খুব কমই ব্যবহার করেছি, কেন কি সে ঝাল খায় না, তাই সেই কারণে আমি লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করেছি, ওই 1 কুচি 1.5 কুচির মতো দিয়েছি। আর এবার দেখো দিয়ে দিলাম একটু চাট মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ। তো এবার দেখো লেবুটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার একটুখানি দেবো সস। প্রথমে দেখো একটুখানি দিচ্ছি রেড চিলি সস, আর রেড চিলি সস না, এটা হচ্ছে একদম টমেটো কেচাপ যেটাকে বলা হয়। আর তারপরেই দিয়ে দেবো কিন্তু গ্রিন চিলি সস, মানে আমি ভুল বলে দিচ্ছিলাম একটুখানি। তো যাই হোক, এবার আমাদেরকে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। এবার আমি এগ রোলটাকে মোড়ার জন্য কিন্তু বাটার পেপার ব্যবহার করে নিচ্ছি। দোকানে খুব একটা আমি দেখি না যে বাটার পেপার ব্যবহার করতে, কিন্তু এখানকার যে দোকানগুলো আছে সেখানে কিন্তু বাটার পেপারে করেই কিন্তু মুড়ে দেয়। সত্যি বলতে এই বাটার পেপারটা কোনো রকমভাবে এক্সট্রা যে অয়েলটা থাকে সেই অয়েলটা বাইরে একদমই নিয়ে আসে না। আর দ্বিতীয় কথা, কোনো রকমভাবে এই যে ভেঙে যাওয়া বা কাগজটা ছিঁড়ে যাওয়ার কোনো যে ভয় থাকে এগ রোলটা, সেটা কিন্তু তাও হয় না। তো সে কারণে আমার মনে হয় নর্মাল যে কাগজ হয় সেটার থেকে ভালো এই বাটার পেপারটা দিয়েই মুড়ে নেওয়া। তো
তো দেখো আমি বাটার পেপারটা দিয়েই মুড়ে নিচ্ছি। আর আমি কিন্তু খাবারটাকে অনেকক্ষণ পর্যন্ত গরম রাখার জন্য ফয়েল যে পেপারগুলো হয় সিলভার ফয়েল, সেই পেপারটাকেও কিন্তু আমি ব্যবহার করে নেব। তাহলে খাবারটা যখনই খাবো না কেন সেই সময়টা কিন্তু মানে অনেকটাই চেষ্টা করবে যে খাবারটাকে গরম করে রাখার। মানে আমি একদমই বলবো না যে খাবারটা অনেকক্ষণ পর্যন্ত গরম রাখবে বা যখন খাবো তখনই সেই খাবারটা একদম গরম অবস্থাতেই বেরোবে, ঠিক সেটা আমি কিন্তু বলবো না। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মোড়া হয়ে গিয়েছে। এবার আমি দোকানের মতো চেষ্টা করছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার জন্য। তো দেখো আমি একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। খেতে বললাম না একদম দোকানের মতো হবে, তোমরা চাইলে কিন্তু একবার চেষ্টা করে দেখবে। আশা করছি তোমাদেরও কিন্তু মনে হবে যে হ্যাঁ আমি কিন্তু দোকানেই খাবার খাচ্ছি, যে ঘরে এত সুন্দরভাবে বানানো যায়। তোমরা হয়তো ভাবতেও পারবে না যে সত্যি ঘরে এত সুন্দরভাবে এগরোল বানানো যায় এবং স্বাদে সেটা এতটা পরিমাণ ভালো হয়। চলো এদিকে কথা বলতে বলতে কিন্তু এগরোল দুটো খুব সুন্দর করে ফয়েল পেপারে মোড়া হয়ে গিয়েছে। এবার একটা বড় দেখে কৌটো নিতে হবে, যেটাকে কি না আমরা এই এগরোল দুটো রাখতে পারবো। যাই হোক মায়ের কাছ থেকে একটা খুঁজে বের করে নিয়ে এসেছি দুটো এগরোল রাখার জন্য একটা বক্স। তো ওদিক থেকে দেখছি বক্সটা বেশ সুন্দর কিন্তু ফাটল ধরে গিয়েছে, এবার ভাবছি যে লাগবে কি না। যাই হোক খুব সুন্দরভাবে লেগে গিয়েছে, আর কোনো অসুবিধা নেই। তো চলো এবার ব্যাকপ্যাকটা আমি করে নিই। ওদিকে যতক্ষণে আমি রান্না করছিলাম মানে এগরোলটা বানাচ্ছিলাম, ততক্ষণ মা ওদিকে দেখি ব্যাগটা আমার খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। আর আমার শুধুমাত্র কয়েকটা জামাকাপড় নিলেই হয়ে যাচ্ছিলো, কেন কি অভিষেকের জামাকাপড় এখন আমি কিন্তু রোজই চেঞ্জ করে দিচ্ছি। আর হসপিটালের যে ড্রেস আছে সেটা কিন্তু কোনো রকমভাবে তাকে আমি পরাচ্ছি না, কেন কি আমার মনে হলো যে ঘরের মধ্যে যে জামাকাপড়গুলো আমরা পরে থাকি সেটা সবথেকে বেশি ফ্রেশ। আর আমরা জামাকাপড় যখনই কাচি তখন একটু করে ডেটল দিয়ে দিই। ডাক্তারের পারমিশন নিয়েই অবশ্য সেটা আমরা করেছি, তাতে কোনো রকম প্রবলেম নেই বলেছেন ডক্টর যেহেতু। তাই আলাদা করে কিন্তু আমি আর সেই ড্রেস পরাইনি, ঘরের জামা কাপড়ই কিন্তু পরাচ্ছি। তাই আজকে যখন তাকে আমি আনতে যাচ্ছিলাম তখন আলাদা করে আরও একটা জামা কাপড় আমি নিয়ে নিয়েছি, যাতে সেটা পরিয়ে আবার আনতে পারি। আর এখন আমি রেডি হয়ে গিয়েছি। হাতটা ভীষণভাবে ড্রাই লাগছিল, তো সেই কারণে আমি একটুখানি হ্যান্ড ক্রিম নিয়ে নিলাম আর চুলটাকেও ভালো করে বেঁধে নিয়েছি। তো আমার মনে হয় যে যখনই কোথাও মানে হসপিটালের দিকে যাও তখন আমার মনে হয় যে সুন্দর করে যারা ব্লগ বানায় যে হ্যাঁ আমি হসপিটালে যাচ্ছি এরকম একটা ড্রেস পরেছি এই করেছি, আমার মনে হয় যতটা সাদা সিম্পল থাকবে ততটাই ভালো। আর চুল খুলে বা কিছু করে এরকম যাওয়াটা কখনোই উচিত না, কেন কি অনেক সময়তেই চুলের মধ্যে অনেক রকমের রোগ জীবাণু ছড়ায়। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ওই যে আমাকে টাটা করছে এখন। চলো টাটা বলতে আসছে, আমি আমার খুব মিস করি। কবে আসবে? চলে আসবো। তাহলে আমি ফারুককে দিয়ে পাঠিয়ে দেবো তোমার দিতে। ফারুকের সাথে দেখালে ফারুককে বলে দেবো টাটা করতে। টাটা শোনা, টাটা বাই বাই। ও বাবলে বাবলে, ওরে বাবলে, দাদাকে তাড়াতাড়ি নিয়ে আসবো, দাদাকে তাড়াতাড়ি নিয়ে আসবো। হ্যাঁ চলো, তাহলে আমার দিক থেকে দাদাকে লাভ ইউ বলে দেবো। আচ্ছা ঠিক আছে চলো আসছি। কত টাটা। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলাতে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবারও চলে এসেছি। যেহেতু আমাদের হসপিটাল থেকে আসতে আসতে অনেকটাই টাইম লেগে গিয়েছে, প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর বিকেলবেলা এসে একটুখানি রেস্ট নিলাম, তারপর চা টা খাওয়া, গল্প গুজব করা, তারপরে স্নান টান করে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে। তা করতে করতেই মনে পড়লো যে আজকে তো বড় দিন বা ক্রিসমাস, তো আজকের দিনে সবাই সবাইকে কিছু না কিছু গিফট করে। অন্যবার আমাদের সান্টা মানে অভিষেক আমাদেরকে কিছু না কিছু গিফট করে, কিন্তু এই অবস্থাতে এখন তারা ও আমাদেরকে করতে পারছে না, তাই ভাবলাম আমরা ওকে কিছু একটা গিফট করি। তাই আমি ভাবলাম একটুখানি কেক আনি আর সাথে একটা ওর জন্য গিফট। তো তোমাদেরকে অলরেডি আমি একটা শর্টসের মধ্যে দিয়ে গিফটটা দেখিয়ে দিয়েছি, তাই আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে, তারপর না হয় ওকে উইশ করবো। ওই কি করো? শরীর কেমন আছে? ভালো আছে? আর তুমি এখন কাজ করছো? তোমাকে তো মানা করেছে না এখন 5 দিন? এখন পেন্ডিং আছে কিছু কাজগুলো করে নিচ্ছি। হ্যাঁ পেন্ডিং কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি। ঠিক আছে। তো আজকে তো 25শে ডিসেম্বর, তো কিছু প্ল্যান করেছো? শরীর খারাপ আছে, কি প্ল্যান করবো বলো? বাট আমি তো তোমার জন্য কিছু প্ল্যান করেছি। কি? তো তোমার জন্য কিছু গিফট আছে। গিফট? আমি বাচ্চা নাকি? না গিফট দেবে আমাকে তুমি? না সেটা না, কিন্তু তাও আমার মনে হয় তোমাকে গিফট দেওয়া উচিত হচ্ছে। ঠিক আছে নাও। কি আছে গিফট?
আমি অলরেডি খুলে দেখে নিয়েছি জিনিসটা ঠিকঠাক আছে কি না। আরে বাহ, কেক, আরে বাহ। হ্যাঁ, আজকের দিনে কেক না খেলে হয়। আস্তে, হাতটাকে আস্তে কেক খাও। আর সাথে দেখে নাও তোমার পছন্দ হয়েছে কিনা। আমি খুলে নিয়েছি। আরে বাহ, বেশ সুন্দর। তো তোমার তো তার দেওয়া দরকার ছিল না, অসুবিধা হচ্ছিল না হলে। একবার পরে দেখে নাও। থ্যাঙ্কস। এয়ারপোর্টটা অসুবিধা হতো না খুলে যাওয়া। এয়ারপোর্টে প্রবলেম কি না, কি if you are wearing helmet and suddenly if you are opening the helmet না, that time what will happen, ওটা পড়ে যাবে, এটাই প্রবলেম, আর কিছুই না। এয়ারপোর্ট ইজ গুড, বাট এটা একটা এমন জিনিস যেটা তোমার কানের ভেতরে ঢুকে না। দেখো, কানের ভেতরে ঢুকবে না এটা। তুমি এটা চেয়েছিলে না, বাট এরকম একটা জিনিস পেয়ে যাবো আমি নিজেও আশা করি না। আমি ভাবলাম হয়তো অন্যরকম হবে বা কিছু। আরে রে, অনেক সুইট, কিন্তু ছোট নাকি তাটা দেখো তো। না না, তার ছোট, একটু বেন্ড আছে, চেষ্টা করে নেবে নিজের মতো করে। আরে সুইট হচ্ছে দেখি, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি কেবল বল দিয়েছ নাকি? না, এক্সট্রা কেবল নেই কিছু। আমরা কেবল আছে? কেবল আছে? হ্যাঁ, তো কেবল আছে। কেবলটার বিনা তো আমরা চার্জই করতে পারবো না। আমি ভাবলাম নেই হয়তো। না না, উই নিড দিস কেবল। এই দেখো, এই কেবলটা আছে। এটা এখন ফিলহাল চার্জে বসিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে। চার্জ কোথা থেকে পেয়ে জানি। ও, এখানে ম্যাগনেটিক। ও, ম্যাগনেটিক দিয়েছে? ম্যাগনেটিক। এটা আমার কাছে একটা পুরনো ছিল, ওটাতেও ওরকমই ছিল ম্যাগনেটিক। ভালো আছে, ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আরে এটা ব্লুটুথ, ওই তো অন্য চার্জারটা আনো তো, একটা ব্লুটুথের চার্জারটা আনো। ঠিক আছে, থ্যাংক ইউ। পছন্দ? দারুণ দারুণ দারুণ। ওকে, চলো। ওদিকে অভিষেকের তো গিফট পছন্দ হয়ে গিয়েছে, আর এখানে আমি মাকে বললাম যে মা, কেকটা কেটে তুমি সবাইকে সার্ভ করে দাও। তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে এয়ারপোর্টের মধ্যে অনেক সমস্যা রয়েছে, যার মধ্যে অভিষেকে একটা সমস্যা বললই। হেলমেট পরার সময়তে খুব প্রবলেম হয়, হঠাৎ করে টুক করে যদি পড়ে যায় তখন আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। ছোট্ট একটা জিনিস কোথায় হারিয়ে যাবে নিজেরাও বুঝতে পারবো না। কিন্তু আমার আরও একটা সমস্যা মনে হয়েছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে একটা অপশান আছে যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং। এতে কি হয় না, বাইরের যে কোনো আওয়াজ আর কিন্তু শুনতে পাওয়া যায় না। তুমি যেটা শুনতে চাইছো সেটাই শুধুমাত্র শুনতে পাওয়া যায়। তো এই অপশানটা যদি টাচ লেগে যদি একবার অন হয়ে যায়, তখন কিন্তু বাইরের দুনিয়াদারি কিছু শুনতে পাওয়া যায় না। এটা রাস্তাঘাটে কিন্তু খুব প্রবলেম বলে আমার মনে হয়। যেহেতু আমি জিনিসটা ইউজ করেছি তাই তোমাদেরকে বললাম, আর তোমরা যারা ইউজ করছো তারা তো জানোই যে ব্যাপারটা কীরকম একটা হয়। তাহলে চলো, কেক খেতে খেতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা, আর সবাইকে মেরি ক্রিসমাস।